হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। ইউটিউব থেকে খুব অল্প হলেও কিছুটা আর্নিং করি, ঠিক আছে। মোটামুটি একটা আইডিয়া আছে যে এত ভিউজে এত টাকা, এত ভিউজে এত মানে আমার আর্নিং হতে পারে। ঠিক সেই অভিজ্ঞতা থেকেই বেশ কিছু কথা আজকে বলতে এসেছি। আজকে আমি কথা বলবো ঘোড়ামুখী, যাকে আপনারা বলে রাখেন। তো আমি এটা চিহ্নিত করার জন্য বললাম, ঠিক আছে। আমার কাউকে অপমান করা কোনো উদ্দেশ্য নয়। আমি খুব পয়েন্টে পয়েন্টে কয়েকটা কথা বলবো। আজকে সে একটা ভিডিও পোস্ট করে বলেছে সে আস্তানা খুঁজতে যাচ্ছে, এবং তারপরে আমরা দেখি সে তার বাবার সাথে একটি ফ্ল্যাট নাকি দেখে এসছে রেন্টের জন্য, ভাড়াতে, তাই তো। এবং ফ্ল্যাট খুঁজতে যাওয়ার আগে তিনি ঘরে এত অশান্তি হচ্ছে, যা কিছু হচ্ছে, অথচ তিনি তার পোষ্যটাকে তার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে তারপরে যাচ্ছেন, তার কথা অনুযায়ী, তার ব্লগ থেকে জানা যায়। এবারে আমার কথা হচ্ছে, শুধু ইউটিউব আর্নিংয়ের উপর ডিপেন্ড করে কি একজন মানে উনি একা এবং ওনার পোষ্যটাকে নিয়ে একটা ফ্ল্যাটের রেন্ট থেকে তারপরে মানে ভাড়া থেকে তারপরে তার সারা মাসের যাবতীয় খরচ খরচা চালাতে পারবেন, যদি না তার কাছে একটা বিপুল অঙ্কের টাকা গচ্ছিত থাকে? আপনারা জিনিসটা একটু বুঝবেন। মানুষকে বোকা বানানো খুব সহজ হয়ে গেছে। শুধু ইউটিউব আর্নিং দিয়ে কি পসিবল একটা ফ্ল্যাট রেন্টে নেওয়া? একটা ফ্ল্যাটের, আমি যদি জায়গাটা বোধহয় মচলন্দপুর বললেন, আমি ভুলও হতে পারি, তো সেখানে বা যে কোনো জায়গায় একটা ফ্ল্যাট রেন্টে নিতে হলে কিন্তু মিনিমাম 6,000 থেকে 7,000 টাকা, ম্যাক্সিমাম তো 15,000 টাকা, 16,000 টাকা, যে যত, হ্যাঁ, ফার্নিশড 2 BHK ফার্নিশড ফ্ল্যাট বা এগুলো। তো আমার কথা হচ্ছে, ইউটিউব থেকে ধরুন প্রতি মাসে, এখন তো উনি ব্লগ বা ভিডিও কিন্তু ডেলি বেসিসে পোস্ট করেন না, তাই তো। তাহলে তার আর্নিং কত হতে পারে? তাহলে তার আর্নিংটা এক্স্যাক্টলি কত হতে পারে? মানে আমি যদি ধরি তিনি ইউটিউব থেকে প্রতি মাসে তিনি ধরলাম 14,000 টাকা, যদিও যা ওনার ভিউজ, আমি জানি না প্রতি মাসে উনি এই টাকাটা আর্নিং করেন কি না। তো সেখান থেকে যদি 6-7 হাজার টাকা, যদি আমি 7,000 টাকায় ধরলাম ঘরের ভাড়ায় চলে যায়, তাহলে বাকি 7,000 টাকা দিয়ে সেই ঘরের ভাড়ার সঙ্গে কিন্তু ইলেকট্রিক বিল ইনক্লুড থাকে না, সেটা কিন্তু আলাদা করে দিতে হয়, ঠিক আছে। এবং এখন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনার ডিজিটাল মিটার বসেছে, অনেক ক্ষেত্রে বিলও কিন্তু বেশি আসছে। প্লাস তার সঙ্গে একটা ফ্ল্যাট মানে সেখানে একটা মেনটেনেন্স দিতে হয় আলাদা করে, যেটা করিডোরে লাইট ফাইট জ্বলে, এবং সেখানে কিন্তু যেহেতু অনেক জায়গায় জেনারেটর ব্যাকআপ থাকে পাওয়ার কাটের জন্য, তো সব কিছু কিন্তু দিতে হয়, লিফটের খরচ সব কিছু। তো সেইটার একটা টাকা থাকে। তারপরে তার সমস্ত কিছু, সারা মাসের গ্রসারি মানে রান্নাবান্নার খরচ সমস্ত কিছু। তো সেইটাকে তুমি সত্যিই মানে ওইটুকু টাকার মধ্যে তিনি করতে পারবেন নাকি? এই ফ্ল্যাটটা তিনি ক্রাউড ফান্ডিং থেকে বা তার হাজব্যান্ড এবং তিনি মিলে ভাড়া নিয়েছেন, এটাও তো হতে পারে। মানুষকে বোকা বানানো হচ্ছে টোটালি। এই যে মানুষকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে, এবং এবারে যখন সবাই ভিউয়ার্সরা, সব জনগণ যখন ওনাকে চেপে ধরেছে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যে তুমি মিথ্যে কথা বলছো, তোমার বাড়িতে কিচ্ছু হয়নি, তখন তিনি এই নাটকটা করছেন যে তিনি ঘর ছেড়ে যাবেন। আমার যদিও এখন মানে ঘোরতর সন্দেহ আছে যে উনি সত্যি হয়তো ফ্ল্যাট দেখতে গেছেন, কিন্তু উনি এটাও একটা আমাদের চোখে কিন্তু আইওয়াশ করছেন। উনি কিন্তু কোনোদিনই যে বাড়িটাকে উনি শখের বাথরুম করলেন, টাইলস বসানো, একদম পুরো গিজার বসিয়ে সমস্ত কিছু করে সেই মডিউলার কিচেন করলেন, সেই রান্নাঘর বাথরুম ছেড়ে উনি চলে যাবেন কোনো ফ্ল্যাটে? আপনার মনে হয় ওনাকে দেখলে উনি এতটা বোকা? উনি এতটা বোকা? মানুষকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে। হয়তো কোনো ফ্ল্যাট যদি উনি জানো 1 মাসের বেশি কিন্তু আমার মনে হয় না উনি থাকবেন। ঠিক এর আগে যেমন আমরা দেখেছিলাম একজন নাটক করেছিলেন। তো এই নাটকগুলো করে আলটিমেটলি কি হয়, কিছুটা হয়তো ভিউজ আর্নিং হয়। এখন ওনার যা ভিউজ হচ্ছে, এই সবের পর হয়তো কিছুটা ভিউজ হচ্ছে, কিছুটা আর্নিং বাড়বে, আর কি কিছু হবে? কিন্তু যে সম্মানটা চলে গেল, আজকে ওয়াইটিতে উনি ওনার হাজব্যান্ডে কে বলা যেতে পারে বিক্রি করলেন রীতিমতো তার সম্মানটাকে, কি লাভ হলো এতে?
পরবর্তীকালে যখন ওনারা ভালো সময় কাটাবেন তখন কিন্তু ওনার কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু ওনার ভিউয়ার্সরাই ওনাকে প্রশ্ন করবেন, তুমি তো বলেছিলে তোমার হাজব্যান্ডের সঙ্গে তোমার খারাপ সম্পর্ক, তখন উনি বলবেন যে সব ঠিক হয়ে গেছে। নাটকেরও একটা লিমিট থাকে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রথম কথা আমি মনে করি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো উচিতই নয় নিজের পার্সোনাল লাইফকে সোশ্যাল মিডিয়ায় আনা, ঠিক আছে? এটা আমার পার্সোনালি মনে হয়। কারণ নিজের পার্সোনাল লাইফকে সোশ্যাল মিডিয়া এনে বিক্রি করা মানে তুমি অন্যের জিনিস নিয়ে খুঁত ধরছো, কিন্তু সেখানে তুমি তোমার পার্সোনাল লাইফে তুমি যদি এই কেচ্ছা কেলেঙ্কারি এগুলো দেখাও, তাহলে বড় ব্লগার এবং তোমার মধ্যে পার্থক্যটা কী রয়ে গেল, তাই না? আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে মানে সবাই প্রতিবাদ করছি যে ফ্যামিলি কেচ্ছাকে যেভাবে ওয়াইটিতে বিক্রি করা হচ্ছে সেগুলোকে নিয়ে, তাহলে আমরা যদি নিজেরাই আমাদের ফ্যামিলি কেচ্ছাকে বিক্রি করতে বসে যাই, তাহলে তো ওই ব্লগারটার আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না, কোনো ডিফারেন্স রইল না। তাহলে এটা কেমন হাস্যকরও লাগে না বলুন? উনি একাধারে ওনার ফ্যামিলি কেচ্ছাকে উনি বিক্রি করে যাচ্ছেন, ওনার ফ্যামিলির অশান্তিকে উনি বিক্রি করছেন, ওনার বাবা এসেছেন, ওনার হাজব্যান্ড, আমি জানি না সেটা সত্যি কোনো সিরিয়াস কিছু মিটিং ছিল নাকি নর্মাল কনভারসেশন ছিল, এদিকে উনি সেইটা করছেন, আবার অপরদিকে উনি কিন্তু অন্যের বাড়ির কেচ্ছা নিয়ে উনি ভিডিও করছেন। এগুলো তো একটু ভাবায় না মানুষকে? সত্যি এই ধরনের কেন এটা হবে? আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার মনে হয় ওনার যথেষ্টই আর্নিং ছিল, তাই না? কেন এই নাটকটার হঠাৎ করে হলো সেটাই হচ্ছে দেখার। এখন ক্রাউড ফান্ডিংয়ের যে কথাটা বলা হচ্ছে সেটা তো মানুষজন ভুল বলছেন না। যখনই ওনার কেসের টাইমটা এলো তখনই ওনার কাছে কোনো পয়সা ছিল না, তারপরে হঠাৎ করে ওনার সমস্ত পয়সা এসে গেল। আচ্ছা, আপনি মনে করুন আপনার বিপদের সময় আপনার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনার প্রচণ্ড একটি বিপদ, আপনাকে ধরুন এসে কেউ টাকা সাহায্য করলো, তাহলে আপনি যখন সবথেকে আগে ধরুন টাকা, সেই পরিমাণ টাকা আপনি অর্জন করতে পারবেন বা উপার্জন করতে পারবেন, আপনি তো সবথেকে আগে যাদের যাদের টাকা নিয়েছিলেন সেগুলোকে ভদ্রতার খাতিরে হলেও আপনি সেগুলোকে সেন্ড করবেন, তাই তো? এখন তো সব মোবাইলে হয়, তাহলে আপনি তো সেগুলোকে আগে পূরণ করবেন যাতে কেউ আপনাকে বলতে কোনো দিন না পারে এদিকে তুমি আইফোন ইউজ করছো আর এদিকে তুমি লোকের কাছে টাকা ভিক্ষে করেছো। আজকে যে জিনিসটা হয়েছে, আজকে ধরুন উনি একাধারে আইফোন ইউজ করছেন অথচ উনি একটা সময় ভিখারি ছিলেন, উনি ডিজিটালি ভিক্ষাবৃত্তি করেছেন ওয়াইটি থেকে। মানুষজন তো ভুল বলছে না। উনি লোকের প্রত্যেকটা ব্যাপারে উনি খুঁত বের করেন এবং উনি এমন লেভেলে গিয়ে কন্ট্রোভার্সি করেন ছোট ছোট বিষয়ে, এর আগেও আমরা দেখেছি। এবং অনেক ভাষাও তিনি নোংরা ভাষাও প্রয়োগ করেছেন, না ইদানিংকালে তিনি কম করছিলেন, কিন্তু উনি যখন ওনার নিজের লাইফে যদি সেই জিনিসটা উনি মানে কি বলবো নিজের কেচ্ছাগুলোকে যদি তিনি এনে দেন, তাহলে কোনো পার্থক্যই থাকে না ওনার মধ্যে এবং বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে, তাই না? বা বাকি বড় ব্লগারদের মধ্যে। সবথেকে বড় কথা, যারা এই ধরনের জিনিস করছে আমার যেটা মনে হয় তাদের চ্যানেলকে টোটালি আনসাবস্ক্রাইব করুন, তাদের ভিউজ দেওয়া বন্ধ করুন, তাহলে এই নাটকগুলো বন্ধ হবে। সেটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হতে পারে, সেটা কোনো বড় ব্লগারও হতে পারে। ফ্যামিলি কেচ্ছা যারা বিক্রি করবে, ফ্যামিলির অশান্তি যেটা বিক্রি করবে, সেটা নিয়ে যারা ওয়াইটিতে বলতে বসবে, কারণ ওয়াইটি একটা এন্টারটেনিং প্ল্যাটফর্ম, এখানে কিন্তু মানুষজন এটা দেখতে আসেন না যে দেখো অমুক বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে, অমুক বাড়িতে তার বাবা এসেছে সব কিছু মেটানোর জন্য, দেখো হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার পর তার স্ত্রী একটা অন্য ফ্ল্যাট নিয়ে ভাড়া, এইটা দেখতে কিন্তু আসেন না তারা কিন্তু এখানে একটু এন্টারটেন হতে আসেন। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি, আমরা এই ধরনের ব্লগারদের যারা কেচ্ছা বিক্রি করছে তাদেরকে নিয়ে আমরা কথা বলি। প্রত্যেকের বলার বাচনভঙ্গি আলাদা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে প্রত্যেকে বলে থাকেন, সেরকমই প্রত্যেকে স্বতন্ত্র। কিন্তু এখানে এই ঘোরামুখী বলুন বা এই শো বলুন, ইনি যেটা করছেন সেটা অত্যন্ত নিন্দনীয়। কারণ এই ব্যাপারটা যদি সোশ্যাল মিডিয়াতে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বসে যান ফ্যামিলি কেচ্ছা বিক্রি করতে, তাহলে তো আর কিছু বলার নেই। আর ক্রাউড ফান্ডিংয়ে যে ব্যাপারটা বলা হয়েছে বা যে জিনিসটা উঠছে সেটা কিন্তু ভুল উঠছে না, কারণ ওনার লাইফস্টাইল হঠাৎ করে ওনার আর্নিংয়ের থেকেও বেশি খরচ খরচা দেখে মানুষজনের কিন্তু একটা সন্দেহ হয়েইছে, তাই না? ধরুন আমরা যতই টাকা উপার্জন করি কি না, একটা 16,000 টাকার একটা পরচুলো কিনতে হলে কিন্তু 10বার ভাববো যে ওই টাকাটা আমি এরকম একটা কাজের জন্য কি আমি ইউজ করতে পারি, এত টাকা, তাই তো? কিন্তু উনি কিন্তু ভাবেননি, তার মানে ওনার কাছে কতটা টাকা গচ্ছিত আছে, এটা কিন্তু অবশ্যই ভাবার বিষয়। কারণ ওনাকে আমরা দেখেছি
উনি যথেষ্ট কৃপণতার সঙ্গে উনি সংসার চালিয়ে থাকেন, যেটা হয়তো খুব দরকারও এই যুগে এসে। কিন্তু সেখানে একটা মানুষের কাছে কতটা টাকা থাকলে তবেই কিন্তু সে একটা পরচুলো কেনার কথা ভাবে, যেটা বোধহয় 15 থেকে 16,000 টাকা দাম নিয়েছিল। উনি কিন্তু নিজেই বলেছেন ওনার ভিডিও। তাহলে ওনার কাছে নিশ্চয়ই অনেক টাকা গচ্ছিত আছে, এবং সেই টাকাটা কিন্তু ওয়াইটি থেকেই উঠেছে, তাই না? মানুষজন তো বলবে সেটাই। আর সবথেকে বড় কথা, উনি এখন যে একটা ফ্ল্যাট রেন্টে নিয়ে থাকতে যাচ্ছেন, শুধু তো ওনার ফ্ল্যাট রেন্টে নিয়ে ফ্ল্যাটের খরচ খরচা বা তার নিজের খরচ খরচা, তার পোষ্যের খরচ খরচা, তা তো নয়। ওনার কথা অনুযায়ী ওনার তো একটা কোর্ট কেস চলছে সুদূর দিল্লিতে। সেখানে তো প্রতি 1-2 মাস অন্তর অন্তর নিশ্চয়ই, বা হয়তো প্রতি মাসেই ডেট পড়ে। প্রতি মাসে যখন ডেট পড়ে, উকিলকে তো ফিজও নিশ্চয়ই পাঠাতে হয়, এবং সেটা তো 5,000-এর কম বলে মনে হয় না আমার, তাই না? তাহলে এত টাকা ওনার কাছে আসছে কোথা থেকে, বা এত টাকার ওনার সোর্স কি? শুধুই কি ইউটিউব? শুধুই কি ওয়াইটি? আজকে উনি মানুষকে এভাবে বোকা বানাচ্ছেন? কাজেই এইগুলো ভাবনার বিষয় অবশ্যই আছে। ভবিষ্যতে আপনারা যারা এই ধরনের ব্লগারকে যতই ভালোবাসুক না কেন, যতই আপনারা কান্নাকাটি দেখুন না কেন, যতই যা কিছু দেখুন না কেন, একটুখানি টাকা দেওয়ার আগে একটু অবশ্যই ভাববেন, তার জীবনযাত্রা ভাববেন, তাকে এতদিন যে আপনারা দেখেছেন সেইটা ভাববেন। যার দোতলা বাড়ি হচ্ছে তার শ্বশুরমশাইয়ের বাড়ি, সব থেকে আগে বিপদে পড়লে তো মানুষ তার শ্বশুরমশাইয়ের কাছে, যদি ওনার হাজব্যান্ডের না থাকে, তার কাছে হাত পাতবে। উনি তো গোটা ওয়াইটির কাছে হাত পেতেছেন কেন? খুব ইজি না ওয়াইটিতে মানুষজনের কাছ থেকে পয়সা নেওয়া, মানুষজনের ইমোশন। যখন আমরা মারিয়াকে দেখছি, মারিয়া প্রতিদিন নিত্য নতুন গিফট নিয়ে বসে পড়ছে, আমাকে অমুক দিয়েছে, আমাকে তমুক দিয়েছে, তোমরাও দাও, আমাকে অমুক দিয়েছে, আমাকে তমুক দিয়েছে, তোমরাও দাও। এই যে গিফট দেখাতে বসার এই একটাই উদ্দেশ্য। ওয়াইটিটা কোনো ভিক্ষাবৃত্তি করার জায়গা নয়, বা কোনো গিফট নেওয়ারও জায়গা নয়। আমরা যত দেখছি তত অবাক হচ্ছি। একটা মারিয়ার কথা যদি আমি বলি, বাড়ি থেকে পুরো প্ল্যান করে এসেছে, ওর মা সব কিছু জানে, কিন্তু তবু এসে ওয়াইটিতে জিনিসপত্র মানে ভিক্ষা করে যাচ্ছে। আবার এই মারিয়াকে নিয়ে কিন্তু এই ঘোড়ামুখী সমালোচনা করে, তাহলে এবারে ওকে নিয়ে ও কী সমালোচনা করবে? আজকে ঘোড়ামুখী ধরুন ফন্দীপকে বেচু বলে, তাই তো, ওপো বলে, আরও অনেকেই বলে। হ্যাঁ, অবশ্যই ওর বউকে বেচেছে ওয়াইটিতে, বউয়ের সমস্ত কিছু বিক্রি করে কিন্তু আর্নিং করেছে, সেটা আমরা সবাই জানি। ওর বউ তো অন্যায় করেছে, কিন্তু কথা হচ্ছে যে আজকে উনিও তো ওনার হাজব্যান্ডের সম্মানটাকে বিক্রি করলেন, সেটা কি উনি নিজে দেখলেন? তাহলে উনি যখন লোককে নিয়ে বলতে বসবেন, উনি নিজে কি করছেন সেটা তো উনি কখনো দেখছেন না। নিজে উনি কী করছেন সেটা তো কখনো দেখছেন না। একটা বাড়িতে যদি সত্যিকারের অশান্তি হয় না, প্রথম কথা, সে ক্যামেরা খুলে কোনো কিছু বলার ক্ষমতাই রাখবে না। সে যথেষ্ট সেটাতে কষ্ট পাবে, এবং সে কিন্তু ভুরু এঁকে একদম বসে পড়বে না ভিডিও করতে অন্যের কেচ্ছা। কারণ সে তো তখন এত সারাদিন সমস্ত কিছু নিয়ে বিজি থাকবে, ওইগুলো ঝগড়াঝাটি বা ওইগুলো ভাবতে বা ওইগুলো দুঃখ প্রকাশ করতে নিজের মধ্যে, সে তো এগুলোর কথা ভাবতেই পারে না। কিন্তু ইনি কি করেছেন? ইনি কিন্তু ওয়াইটি নিয়েই ব্যস্ত আছেন। ইনি ওয়াইটিতে ভিডিও দিচ্ছেন, ইনি ওনার দেখবেন লোগো ফোগো সব চেঞ্জ হয়েছে, এনার একটা ইন্ট্রো উনি খুব সুন্দরভাবে দিয়েছেন, যেটা এতদিন উনি দেননি। তো বুঝতেই পাচ্ছেন যে কোথায় সমস্যাটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিউজের জন্য। শুধুমাত্র ভিউজ ম্যাটার করে, এবং কিছুটা এক্সট্রা আর্নিংয়ের জন্য। আজকে উনি যে ফ্ল্যাট রেন্টে নিয়ে যাচ্ছেন, অবশ্যই ওনার কাছে গচ্ছিত প্রচুর টাকা পয়সা আছে, তবেই কিন্তু উনি একটা ফ্ল্যাট নেওয়ার কথা ভাবতে পাচ্ছেন রেন্টে। নাহলে ওনার নিজের খরচ আছে, ফ্ল্যাট ভাড়া আছে, ওনার ধরুন একটা আমি মেডিসিনের খরচও ধরি, প্লাস সবথেকে বড় কথা, ওনার কিন্তু এখনও দিল্লিতে কোর্ট কেস চলছে। তাহলে এত কিছু খরচ খরচা উনি কি করে চালাবেন? শুধুমাত্র ওয়াইটির আর্নিংয়ের ওপর ডিপেন্ড করে? নাকি উনি বাইরে কোনো জব করবেন? নাকি উনি বাবার কাছ থেকে নেবেন? কোনটা? নাকি পুরো জিনিসটা দর্শকদের একটা বোকা বানানো হচ্ছে? আসলে না, মানুষের ইমোশন নিয়ে খেলাটা ভীষণভাবে সহজ, আর আমাদের ওয়াইটিতে সেটা আরও বেশি সহজ। অনেক মানুষ আছেন যারা হয়তো রাস্তাঘাটে কোনো ভিখারিকে 1 টাকা বা 2 টাকা দেবার হলেও ভাবেন, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বসে যারা ব্লগার রয়েছেন, তারা যখন এসব নাটকগুলো করেন, তাদেরকে হাজার হাজার টাকা পাঠিয়ে দেন।
এটাই হচ্ছে মানুষের প্রবৃত্তি, যেখানে দরকার সেখানে না দিয়ে এই ধরনের ইউজলেস যারা মানে মিথ্যে কথা বলে, যাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও, আরে ভাই সব থেকে আগে টাকা পয়সা দরকার হলে তো মানুষ গয়নাটা বিক্রি করবে, সে আগে বলবে না এবার গয়না বিক্রি করার টাইম এসছে। সব কিছু টাকা পয়সা দেবার আগে অবশ্যই ভাবুন কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, কাকে দিচ্ছেন। এটাই বলবো। আর শেষে একটাই বলবো যে অনেকে দেখলাম ওনার কমেন্টস বক্সে বলছেন যে তুমি ঘর ছেড়ে যেও না, ভাবো এই করো ওই করো, মানে তারা সত্যি ওনাকে মন থেকে মানে ইমোশনালি ওনার উপর সত্যিই খুব বেশি ওনারা ইমোশনালি ডিপেন্ড হয়ে পড়েছেন ওনার উপর। কিন্তু উনি যে কীভাবে লোক ঠকাচ্ছেন সেটা উনিও জানেন, আর আমরা এমন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি যারা বুঝতে পারছি। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।